সুপ্রিয় দর্শক, ওয়েসিস এই সময় স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল আলম কাঞ্চন। সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং আগামী জেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা বলার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আব্দুল বাতেন এবং জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান। আমি দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই ইলিয়াস খান সাহেবের কাছে জানতে চাইব যে আগামী 28শে ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন, মানে কিছুটা প্রত্যক্ষ ভোটে অথবা পরোক্ষ ভোটে কিন্তু এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে 28শে ডিসেম্বর। তো এই নির্বাচন নিয়ে নানামুখী কথা আছে। অনেকের দাবি, বিরোধী দল দাবি করেছিলেন যে এই নির্বাচন, এবং বিরোধী দল কিন্তু এই নির্বাচনে অংশ নিচ্ছেন না। বিরোধী দলের এই নির্বাচনে অংশ নেওয়া, আচ্ছা, আমি যদি জানতে চাই যে এই নির্বাচন ঘিরে আপনি কি বলবেন? আপনি যে আপনার কথা দিয়ে শুরু করি। আপনি বলেছেন যে বিরোধী দল এই নির্বাচনে যাচ্ছে না। বিরোধী দল তো এই নির্বাচনে যাওয়া নিরর্থক, কারণ এটি আইয়ুব খান যেভাবে মৌলিক গণতন্ত্র দিয়ে বাংলাদেশে একসময় চালু করেছিলেন, ৮০,০০০ মৌলিক গণতন্ত্র ছিলেন। একটু আগে যখন আলোচনা করছিলাম আমাদের পৌরসভার মেয়র সাহেবের সঙ্গে, তিনিও বলছিলেন যে আমরা ৬৫,০০০ জনপ্রতিনিধি রয়েছে। এরাই কিন্তু জেলা পরিষদের যিনি চেয়ারম্যান হবেন তাকে ভোট দিবেন। এরা তো বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্ট। গত যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে 2014 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেসব নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। নির্বাচনের নামে মূলত প্রহসন হয়েছে এবং অধিকাংশ জায়গায় চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউপি সদস্য সব কিন্তু পিটিয়ে দখল করে আওয়ামী লীগের লোকজন নির্বাচিত হয়েছে। সে কারণে এখন যিনি জেলা পরিষদের চেয়ারম্যান হবেন এদের ভোটেই তো হবেন। সুতরাং এখন কোন দলটি মূলত আওয়ামী লীগের মধ্যে কারা এই নির্বাচনে নমিনেশন পাবে, এবং এটি এত সুস্পষ্ট যে যিনি নমিনেশন পাবেন এটা মোটামুটি শতভাগ নিশ্চিত যে তিনিই চেয়ারম্যান হবেন জেলা পরিষদ। সুতরাং এই নির্বাচন নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো আগ্রহ নাই, আগ্রহ থাকার কোনো কারণও নেই, কারণ এই নির্বাচনে কি হবে সেটির ফল মানুষ আগেই জেনে গেছে। আচ্ছা, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু মেয়র সাহেবের কাছে জানতে চাই, আপনি তো একজন জনপ্রতিনিধি। এই যে একটি কথা বললেন ইলিয়াস খান সাহেব যে এই নির্বাচন নিয়ে মানুষের কোনো আগ্রহ নাই, এবং সত্যিকার অর্থেই যদি বিরোধী দল অংশগ্রহণ না করে তাহলে কিন্তু প্রায় একতরফাভাবে একটি নির্বাচন হবে। জেলা পরিষদের যিনি নির্বাচিত হবেন তিনি প্রায় একতরফাভাবেই এই নির্বাচিত হবেন। তাহলে কি সেই নির্বাচনের যে সৌন্দর্য সেটা কি থাকলো? আসলে ভাইজান আমাদের সাংবাদিক মহোদয় উনি ওনার দৃষ্টিতেই আলোচনা করেছেন। আমরা নিজেরা যদি দেখি জেলা পরিষদ নির্বাচন এবং জেলা পরিষদ আইন, জেলা পরিষদের যে আইন, সেই আইনের 17 অনুচ্ছেদ নির্বাচক মণ্ডলী ভোটার হবে, অর্থাৎ স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিয়ে স্ব জেলায় জেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন। প্রত্যেকটি জেলায় 15টা সংরক্ষিত আসন, সাধারণ আসন, আর 5টি হল সংরক্ষিত আসন। এই 20টি আসনের 20 জন মেম্বার আর একজন চেয়ারম্যান, 21 সদস্য বিশিষ্ট একটি পরিষদ গঠিত হবে। হ্যাঁ, জেলা পরিষদ গঠিত হবে। এখন দেখেন মেম্বার অফ পার্লামেন্ট, একজন মেম্বার অফ পার্লামেন্ট, 300 মেম্বার অফ পার্লামেন্টের মধ্যে থেকে একটা মন্ত্রী পরিষদ গঠিত হচ্ছে। সেই মন্ত্রী পরিষদের মন্ত্রী যদি পদত্যাগ করে বা তাকে বাদ দেয় তাকে মেম্বার অফ পার্লামেন্টশিপ যায় না, কারণ মেম্বার অফ পার্লামেন্টশিপটে এটা করেছে নিয়োগকারী কর্তৃপক্ষ হল জনগণ। আমি মেয়র, আমাকে নির্বাচিত কর্তৃপক্ষ জনগণ। যখন একজন জেলা পরিষদের প্রশাসককে বা চেয়ারম্যানকে বাদ দিবে তখন দেখা যাবে যে উনি কিন্তু আর চেয়ারম্যানশিপ থাকলেন না। নিয়োগকারী কর্তৃপক্ষ জনগণ লাগলো না, সরকার মনে করলেই বাদ দিতে পারে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পৌরসভার মেয়র একজন কাউন্সিলর,
না, কিন্তু আমি যদি একটু একটু পিছনে যাই, এই জায়গাটাই ক্লিয়ার করতেছি আপনাকে যে আমরা মেয়র পোস্টটাকেও যদি কাউন্সিলের চেয়ারম্যান করে দিই, পার্শ্ববর্তী দেশ ভারত তাদের যে নিয়মাবলী এবং সারা বিশ্বের যে নিয়মাবলী, যে কাউন্সিলররা ভোট হবে, কাউন্সিলররা নির্বাচিত করবে একজন চেয়ারম্যানকে। তার যদি কার্যক্রমে ত্রুটি হয় তাহলে উনি বাদ যাবে, কিন্তু উনি কাউন্সিলর থাকবেন না, কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের এই যে গত নির্বাচনে ইউপি নির্বাচন, তারপরে উপজেলা নির্বাচন, এই নির্বাচন নিয়ে তো প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে। যে সাংবাদিক সাহেব যেটা বললেন, ইলিয়াস খান সাহেব যেটা অভিযোগ করেছেন, যে ওই নির্বাচনটা প্রায় একতরফা জোর জুলুমের একটি নির্বাচন হয়েছে। তো সেই জোর জুলুমের নির্বাচনের দ্বারা যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারাই আবার এখন জেলা জনপ্রতিনিধি বলার সুযোগ নেই, জনগণের ভোটে কিন্তু নির্বাচিত হয়ে আসে। ধরে নেই আমরা, যেহেতু তার ডেজিগনেশনটা জনপ্রতিনিধি, এই জনপ্রতিনিধিদের আবার এই তাদের ভোটে যদি জেলা পরিষদ গঠিত হয়, তাহলে এইটা কি একদম পরোক্ষ ভোট বা প্রত্যক্ষ ভোট, কি মানে কি হিসাবে বলবো এটাকে? আমাদের 7ই আগস্ট আমার বেড়া পৌরসভা নির্বাচন হয়েছে। বেড়া পৌরসভা নির্বাচনে 17টা কেন্দ্র ছিল। এক একটা কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ছিল একজন করে। আমার ওই পৌরসভার মানে প্রতি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট, তারপরে আপনার র্যাব, তারপরে বিজিবি, তারপরে পুলিশ। ওইখানে যে বিএনপির সভাপতি আছে আমাদের জনাব ফজলুর রহমান ফকির, আমার সাথে প্রার্থী ছিল একজন বিএনপি ধানের শীষ আব্দুল মান্নান, আমি একজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলাম, একজন স্বতন্ত্র প্রার্থীও ছিল। সেই নির্বাচনে দেখা গেল রেজাল্টে যে ধানের শীষের যে প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে, স্বতন্ত্র যে প্রার্থী ডক্টর আব্দুল আওয়াল তিনি 8,000-9,000 ভোট পেয়েছেন। আমি আওয়ামী লীগের প্রার্থী 17,000-18,000 ভোট আমি পেয়েছি। ওনার কাছে আমার প্রশ্ন যে আমার নির্বাচনের খবর আপনি সাংবাদিকদের কাছে নিয়েছেন কিনা, নাকি আপনি আনুমানিক চালিয়ে গেলেন? আনুমানিক ভাবার কোনো সুযোগ নেই। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে 2014 সালের যে পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে নিন্দনীয়তম নির্বাচনটি হয়েছে, যে নির্বাচনে 154 জনকে আগে এমপি বানিয়ে পরে নির্বাচন করেছে। 154টা জায়গায় বাংলাদেশে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না আওয়ামী লীগের, বা সেটা বিএনপি ওই নির্বাচনে যায়নি। সেটাই আমি বলতেছি, বিএনপির যাওয়ার কোনো রাস্তা ছিল না। এমন ব্যবস্থা করেছে যাতে বিএনপি বা বিরোধী জোট যারা আছে তারা না যেত, সেটি ভিন্ন প্রসঙ্গ। এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে এমন একটি বিরোধী দল বানিয়েছে বর্তমান সরকার, যে বিরোধী দলকে নিয়ে এখন সারা বিশ্বের মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। সাম্প্রতিক ইতিহাস আপনার নিশ্চয়ই মনে আছে, চীনের রাষ্ট্রদূত এসেছিলেন, কূটনৈতিক শিষ্টাচার হচ্ছে প্রধানমন্ত্রী এবং বিরোধী দল নেত্রীর সঙ্গে দেখা করবেন। বহু চেষ্টা করেছে বিরোধী দল, এবং সরকারি দলও পার্সু করার চেষ্টা করেছে যে আমাদের একটি, আমি একটু শেষ করে ফেলছি, যে আমাদের একটি গৃহপালিত বিরোধী দল আছে, আপনি একটু দেখা করুন। যাই হোক, এই প্রসঙ্গটি আনলাম এই কারণে, নির্বাচনের নামে যে প্রহসন শুরু হয়েছে, এরপরে যতগুলো নির্বাচন হয়েছে, আরেকটি বিষয় আপনি লক্ষ্য রাখবেন, 14 সালের ইলেকশনের আগে 13 সালে একটা টেস্ট করতে চেয়েছিল বর্তমান যে অদ্ভুত সরকার বাংলাদেশে রয়েছে, তারা চেষ্টা করেছেন আমাদের জনপ্রিয়তা কেমন। সারা দেশে কিন্তু নৌকাডুবি ঘটেছিল, নিশ্চয়ই আপনার সেটি মনে আছে, যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে এক এক জায়গায় 20,000, 30,000, 50,000, 1 লাখ ভোটের ব্যবধান হয়েছে। এই পরে আওয়ামী লীগ বুঝেছে, তারা বুঝেছে চারটা মেয়র নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে সেসব জায়গায় রিগিং এর চেষ্টা করেছে, স্মল স্কেলে, খুব লার্জ স্কেলে ট্রাই করেনি, ভাবছিল যে আমরা হয়তো জিতে যেতে পারি, বাট তারা কিন্তু জিততে পারে। লক্ষাধিক ভোটের ব্যবধানে তারা হেরেছে, এবং অনেকে বলছে এটা যে নৌকাডুবি ঘটেছে পুরো দেশে। এটি বললাম এই কারণে, সেই নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচন তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশে আমাদের ভোট দিয়ে কোনোভাবে জেতা সম্ভব না। এবং এরপরে যে নির্বাচনগুলো হয়েছে স্বৈরাচার এরশাদ আমলে, তার আমলে সবচেয়ে বলা হয় যে খারাপ নির্বাচন, সেগুলো অনেক অতিক্রম করেছে। এবং জেলা পরিষদ নির্বাচন নিয়ে যদি আপনি, জেলা পরিষদ নির্বাচন তো আমি বলেছি যে এই নির্বাচন তো প্রহসন নির্বাচন,
কোনো বিরোধী দল অংশ নিচ্ছে না, কারণ তারা জানে রেজাল্ট কি হবে। মেম্বার, চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলি ওনার আসনে হয়তো ভালো নির্বাচন হয়েছে, বাট বাংলাদেশের কোথাও ফেয়ার নির্বাচন হয়েছে বলে কোনো রেকর্ড কিন্তু নাই, আসলে হওয়ার সুযোগই ছিল না। এবং ভাই যাদের যেসব কর্মকর্তার কথা বলেছেন যে অমুকে ছিলেন, অমুকে ছিলেন, অমুকে ছিলেন, তাদেরকে তো আগেই বলে দেওয়া হয়েছে যে আমার প্রার্থীকে কারা জিতবে, এবং দেশে কিন্তু সেই চিত্রটা সব মানুষ জানে। আরেকটি বিষয় আমি যদি বলি, এবং যারা নির্বাচনে জিতেছিল তাদেরকেও কিন্তু বিভিন্ন হাস্যকর মামলায় বরখাস্ত করা হয়েছে। এ পর্যন্ত 319 জনকে বরখাস্ত করা হয়েছে, জনপ্রতিনিধি ইনক্লুডিং মেয়র, যারা লক্ষাধিক ভোটের জনগণের ভোট নিয়ে, উনি একজন জনপ্রতিনিধি, জনগণের প্রতি ওনারও কমিটমেন্ট আছে। গাজীপুরের মেয়র লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতেছেন, তাকে কিন্তু বরখাস্ত করে রাখা হয়েছে হাস্যকর মামলায়। উনি অমুক জায়গায় মুরগি মেরেছে, উনি অমুক জায়গায় বোমা মেরেছেন, উনি অমুক জায়গায় গাড়িতে আগুন দিয়েছেন, এসব হাস্যকর মামলায়, এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটিকে প্রহসনে পরিণত করেছে। এবং 14 সালের পরে যত নির্বাচন হয়েছে এগুলো ইতিহাসে নিন্দনীয়। আমি জানি না এর চেয়ে আরও কঠিন টার্ম আছে কিনা। সবগুলো নির্বাচনে কিন্তু একদম নিন্দনীয় পর্যায়ে, এবং ভোট ডাকাতি না, ডাকাতির চেয়ে বড় স্টেজ যদি থাকে সেটি করা হয়েছে। আগে ব্যালট ঢুকিয়ে রাখা হয়েছে, বিরোধী দলের নেতাকর্মীদের আসতে দেওয়া হয়নি, এজেন্টদের আসতে দেওয়া হয়নি। চর দখল, সোজা বাংলা যেটা চর দখল, ওনার বাড়ি পাবনায়, উনি জানেন আরো ভালো। চর যেরকম গায়ের জোরে দখল করে নেওয়া হয় সেটি কিন্তু করেছে, এবং সেই জনপ্রতিনিধি দিয়ে এখন একটি হাস্যকর জেলা পরিষদের নির্বাচন হচ্ছে। বিরোধী দল অংশ নেওয়ার কোনো দরকার নেই। এবং বাংলাদেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা নিয়ে এবং মানুষের মনে একটা মাইন্ডসেট ঘটেছে, এই সরকারের আমলে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে, বাংলাদেশের মানুষ কিন্তু এখন বিশ্বাস করে না। জনাব আব্দুল বাতেন, নির্বাচন কমিশন নির্বাচন করবেন, এই জায়গায় নির্বাচন কমিশনে সরকারের কোনো কার্যক্রম আছে বলে আমি মনে করি না। কেন মনে করি না? যে প্রত্যেকটি প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের যে সংবিধান, সেই সংবিধানেই বলা আছে, যে সংবিধানের আলোকে বলা আছে প্রজাতন্ত্রের কর্মচারী নির্বাচন কমিশনের আওতাভুক্ত হবে। এখন ওনার যে অভিযোগগুলি, আপনি যদি শক্তি সঞ্চয় করেন, আপনার শক্তি সঞ্চয় করে আপনার দল যদি ভালো থাকে, দলের অর্গানাইজেশন যদি ভালো থাকে, আপনি যদি নির্বাচনে যান, সরকারি কর্মচারী, আমলা বা পেশি শক্তি কোনো কাজ করতে পারবে না। আমি ওনাকে আহ্বান জানাবো, উনি দয়া করে বেড়া পৌরসভায় গিয়ে উনি নির্বাচনটা কেমন হয়েছে, না এটা তো আমরা এটা স্বীকার করে নিচ্ছি যে আপনার ওই জায়গায় আপনি অত্যন্ত জনপ্রিয় একজন মেয়র, জনপ্রিয় নির্বাচন হয়েছে। আমি যেটা চাচ্ছি যে আপনি নিজে প্রার্থী হলেন না, নিজে নির্বাচনে অংশগ্রহণ করলেন না, কিন্তু অথচ আপনি অভিযোগ করলেন। তাহলে আপনার জেলা পরিষদ নির্বাচনটা নির্দলীয় নির্বাচন। এই নির্বাচনটা জেলা পরিষদের যে নির্বাচন হচ্ছে, এটা কোনো দলীয় মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ দল সমর্থিত ব্যক্তি। পৌরসভা, মেয়র এটা দলীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় নির্বাচন, চেয়ারম্যানগুলিকে পরিষদ, কিন্তু জেলা পরিষদ কিন্তু দলীয় নির্বাচন। এই নির্বাচনে 5 জন লোক দাঁড়াতে পারে, 6 জন লোক দাঁড়াতে পারে। আরেকটি বিষয় এসছে, বিভিন্ন পত্রপত্রিকা খবরে এসছে, আমরাও এটা নিয়ে আলোচনা করেছি, যে এই যে একটি ডিস্ট্রিক্টে 4 থেকে 5 জন থাকবে সংসদ সদস্য, একজন বা একাধিক মেয়র, তারপরে উপজেলা চেয়ারম্যান, এরকম একটি অবস্থার মধ্যে যদি একজন জেলা পরিষদ চেয়ারম্যান আবার নির্বাচিত হন, তাদের কাজ নিয়ে কোনো সমন্বয়ের অভাব হবে কিনা? আপনি তো একজন মেয়র, এবং আসলে জেলা পরিষদের কিন্তু কোনো মালিকানা নাই। আপনি যদি নগর ব্যবস্থার কথা চিন্তা করেন, আমার সারা বাংলাদেশে 327টি নগর। আপনি যদি জেলা পরিষদের চিন্তা করেন, 61টি জেলা পরিষদ। আপনার ইউনিয়ন পরিষদ 4559টি। আপনি যদি একটু গভীরে যান, যে স্ব আইনের মধ্যে চলার বিধিবিধান, তাহলে জেলা পরিষদের মালিকানাটাকে উনি মনিটরিং করবে, মূল্যায়ন করবে না। কিন্তু যেই আইনের কথা যে আপনি বলেছেন, আমরা জানি যে জেলা পরিষদের এই বডির একজন উপদেষ্টা থাকবেন হলো সংসদ সদস্য, এবং এই যে সংসদ সদস্য জেলা পরিষদের উপদেষ্টা থাকবেন এবং অন্যান্য যে অর্গানগুলো থাকবে, এদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের সমন্বয় করে, সমঝোতা করে কাজ করতে পারবে কিনা? আমরা তো প্রশাসনিক ইউনিট, স্ব প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ
স্বাধীন ইউনিয়ন পরিষদ, পৌরসভা স্বাধীন পৌরসভা, স্ব ইউনিট। আচ্ছা, জনাব ইলিয়াস খান সাহেব আপনি কি বলেন? বাতেন ভাই একটি চমৎকার কথা বলছিলেন যে এই যে জেলা পরিষদ নির্বাচন হচ্ছে নির্দলীয়, আমি তার সাথে খুব ভেরি মাচ একমত। কিন্তু যে নিজেই আবার বলেছেন যে আমরা তো দলীয় প্রতীকে নির্বাচিত হয়েছে, তো দলীয় প্রতীকের নৌকা দিয়ে ভোট ডাকাতি করে জনপ্রতিনিধি, সকল জনপ্রতিনিধি, আমি জনপ্রতিনিধি বলতে চাই না, কারণ জনগণের প্রতি তাদের কোনো কমিটমেন্ট নাই, কারণ জনগণের ভোটে তো তারা জিতেনি। তো এই নৌকা প্রতীক নিয়ে যারা জিতেছে, বেড়ায় কিন্তু উনি নির্বাচিত হয়েছেন, ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না, ব্যতিক্রম আপনি অংশগ্রহণ করেছেন, ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। হয়তো জি, আপনার সিটি কর্পোরেশন নির্বাচনগুলি নিরপেক্ষ হয়েছে, ওইটাই তো মাথায় ধরেছে যে যেহেতু এইটা নির্বাচন দিয়ে আমরা ওয়াশ আউট হয়ে গেছি, সুতরাং আর কোনো ফেয়ার নির্বাচন বাংলাদেশে করতে দেওয়া যাবে না। এন্ড দে ডিড ইট। এবং বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচনের প্রতি যে মানুষের আস্থা ছিল, সেই আস্থা এখন শূন্য থেকে গিয়েছে। আইনে লোকাল গভর্নমেন্টের আইনে দেখেন, বিএনপি যখন ক্ষমতায় 93 সালে একটা নির্বাচিত প্রতিষ্ঠান সমূহকে তারা এটা বাতিল করে দিল। আপনাদের মনে আছে 93-তে উপজেলা পরিষদ ছিল, সেই উপজেলা পরিষদকে ওনারা বাতিল করে দিলেন বিএনপি। সেটা কিন্তু হাইকোর্টে আবার রিট হয়েছে, হাইকোর্টে মামলা হয়েছে দুইটা, একটা সোনারগাঁর আর একটা হলো উপজেলা চেয়ারম্যান আপনার আসানুল্লাহ মাস্টার, মরহুম আসানুল্লাহ মাস্টার। এই মামলার কিন্তু রায় হয় না। এই দুটো মামলাকে একত্রিত করে অ্যাপিলেট ডিভিশন জাস্টিস শাহাবুদ্দিন, এটিএম আফজাল, মোস্তফা কামাল, জাস্টিসের রায় করলো 41 পৃষ্ঠা ব্যাপী। সংবিধানের 7, সংবিধানের 9, সংবিধানের 11, সংবিধানের 59, সংবিধানের 60, এই সাংঘর্ষিক কোন আইন যেন মহান জাতীয় সংসদ ভবিষ্যতে আর না করে, একটা দিক নির্দেশনা দিয়ে দিল। অনুরূপ 98 সালে আওয়ামী লীগ সরকার আবার একইভাবে একটা সাংঘর্ষিক আইন তৈরি করে ফেলল। সেই আইনে কিন্তু আমি মেয়র অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে তখন সেক্রেটারি ছিলাম, আমরা সমস্ত কিন্তু ওই গভর্নমেন্টের ওই আইনের বিরুদ্ধে মামলা করেছিলাম। গভর্নমেন্ট কিন্তু সেটা আইন কিন্তু বরখাস্ত করতে পারে। 2003 সালে আবার বিএনপি সরকার আসলো, বিএনপি সরকার এই লোকাল গভর্নমেন্ট ওনাদের যে কার্যক্রম, আপনার এখনো আপনি যদি হিসেব করেন যে স্থানীয় সরকার আইন 2009-এর এই আইন, বিশেষ করে পৌরসভার আইন, এই আইনের 5টা ভাগ, 131টা অনুচ্ছেদ, 8টা তফসিল। পৌরসভার আইনে কোনো উপদেষ্টা কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট নাই, কোনো নিয়ন্ত্রিত অর্গানাইজেশন পৌরসভা নয়। স্বাধীন বলে, স্বাধীন সত্তা চলে বলে এই লোকাল গভর্নমেন্ট আইন, এই গভর্নমেন্ট, এই গণতান্ত্রিক সরকার 2009 সালে সিটি কর্পোরেশন আইন, আপনার ইউনিয়ন পরিষদ আইন এবং পৌরসভা আইন, এই আইনগুলি যদি আপনি গভীরে যান তাহলে আপনি দেখবেন যে সেলফ গভর্নমেন্ট এবং সরকারের নিয়ন্ত্রিত অর্গানাইজেশন নাই। এখন সেই নির্বাচনে অনেকে বা যারা বিরোধিতায় যদি বলে যে নির্বাচন নিরপেক্ষ, কেন নির্বাচন ইউনিয়ন পরিষদ নিরপেক্ষ হবে না? কারণ নিরপেক্ষ হতে বাধ্য, কারণ আপনার মেম্বাররা না আমরা বলছি যে কোশ্চেনটা এসছে যে, আমার কথাটাকে শেষ করতে দেন দয়া করে। আপনি দেখেন একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে 60 জন মেম্বার দাঁড়ায়, 8-9 জন চেয়ারম্যান দাঁড়ায়, সেখানে দলীয় দাঁড়ায়, স্বতন্ত্র দাঁড়ায়। এত প্রার্থীর মধ্যে ভোট কারচুপি হবে এর সুযোগ নাই। না আসলে খুব বাতেন ভাই খুব চমৎকার বলেছেন। বাতেন ভাইয়ের কথায় মনে হচ্ছে যে বাংলাদেশে ভোটে কোনো কারচুপি হয় না। আমার মনে হয় ওনার প্রতি শ্রদ্ধা নিয়েই বলি। না, আপনি আমাকে একটা জায়গায় দেখান, কারণ আমি যেটা বুঝি যে একটা জায়গায় তাহলে কি গত যে নির্বাচনটি হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপি করার কোনো সুযোগ নাই, পৌরসভা নির্বাচনে কোনো কারচুপি করার সুযোগ নাই। কেন নাই? এবং পৌরসভা নির্বাচনেও কোনো কারচুপি হয়নি, সুযোগ নাই। কেন হয় নাই? যে একটা ওয়ার্ডে, না সেটা একটা ওয়ার্ডে দেখেন 10 জন যদি কাউন্সিলর দাঁড়ায় একটা ওয়ার্ডে, ওর যদি ভোট কত নাই 2000 নাই 3000, এক একজনের ভাগে পড়ে 300-400 করে ভোট। আমরা এই আলোচনা শুনছি, আমরা একটু সামনে যাই।
সামনে যে সেটা হচ্ছে এই যে একটি কথা এসছে, সেটা হলো যে পত্রপত্রিকায় সংবাদ বেরিয়েছে যে এই আগামী যে জেলা পরিষদ নির্বাচনটাকে পত্রিকায় হেডিং হয়েছে যে আওয়ামী লীগ এটাকে একটি পুনর্বাসন মঞ্চ হিসাবে আখ্যায়িত করেছে, অর্থাৎ বিভিন্ন বঞ্চিত বা সুযোগ সুবিধা বঞ্চিত বিভিন্ন দলীয় লোকদেরকে এখানে তারা মানে ক্যান্ডিডেট দিবে এবং এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতাতে নির্বাচিত। আমার নিজেরই উদাহরণ আছে যে আমার শিক্ষক, তিনি আমার এলাকায় আওয়ামী লীগের সভাপতি, তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন, কিন্তু তাকে নমিনেশন দেওয়া হয়নি। এখন তিনি, আমি শুনেছি যে জেলা পরিষদের সদস্য পদ মনোনয়ন উনি পেয়েছেন। তা আরেকটু বলে নি, ভাই বলেছে যে বাংলাদেশে কোথাও নাকি নির্বাচনে কারচুপি হওয়ার, বিশেষ করে ইউপি এবং সুযোগ হয়তো কম আছে, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনে কারচুপি হওয়ার সুযোগ কম, যেহেতু এটা লোকাল গভর্নমেন্টের। লোকাল গভর্নমেন্ট হলে কি পুরো ভোট তো দখল করে নিয়ে যাওয়া হচ্ছে, বুথ দখল করে নিয়ে যাওয়া হচ্ছে, আগের রাতে অধিকাংশ সিল মারা হচ্ছে। এখানে দায়িত্ব কারা পালন করছে? মানে প্রতিপক্ষ প্রার্থীরা আছে না, যেমন বিএনপি যারা ক্যান্ডিডেট ছিল, সেটা বিএনপি ক্যান্ডিডেট চলে গেল, কিন্তু অন্য প্রার্থী তো ক্যান্ডিডেট আছে বাংলাদেশে। আর কোন দল আছে স্বতন্ত্র এগুলি আওয়ামী লীগের সামনে বা বিএনপির সামনে কিছু করতে পারবে? বিএনপি যারা প্রার্থী ছিলেন অধিকাংশের বিরুদ্ধে মামলা দিয়েছে, অধিকাংশ তো এলাকায় না থাকতে পারে। শুধু প্রার্থী না, তার যারা সমর্থক কর্মী ছিলেন তাদের বিরুদ্ধে নানা মিথ্যা হাস্যকর মামলা দিয়ে যারা এলাকায় না আসতে পারে, আগের রাতে পুলিশ পাঠিয়েছে, তাদের আত্মীয় স্বজন বাড়িতে পুলিশ পাঠিয়েছে, কেন্দ্রে থাকার কোনো মানুষই ছিল। ইভেন এমনও হয়েছে যারা এজেন্ট ছিল, এজেন্টদেরকেও বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। এবং আর একটি সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, গণতন্ত্রের নামে বাংলাদেশে এখন যে ব্যবস্থা চলছে, যারা এর মধ্যে দিয়েও ধরুন এক জায়গায় আওয়ামী লীগের দুজন প্রার্থীর মধ্যে গণ্ডগোল রয়েছে, সেখানে ধরুন বিএনপির বা স্বতন্ত্র একজন প্রার্থী জিতে আসলেন, নির্বাচন হওয়ার পরপরই তাদের বিরুদ্ধে হাস্যকর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বরখাস্ত করা হয়েছিল। রাজনৈতিক বিভিন্ন মামলা হয়েছে, হাস্যকর মিথ্যা বানোয়াট এইসব মামলা দিয়ে। ওইসব জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, গাড়িতে আগুন দেওয়া হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে, তো সেসব মামলায় তো রাজনৈতিক ইয়াতে তারা তো থাকবেনি, ওই মামলার আসামিরা। যারা প্রার্থীরা থাকবেন সেটা প্রার্থীরা না, উনি তো বিএনপির নেতা, তো ওইরকম একটি জায়গায় এটা কোনো স্পেসিফিক প্রমাণ আছে যে উনি এই ঘটনাটি ঘটিয়েছেন? সে প্রমাণ নাই তো। আমি একটু ফিগার বলে আমি এই চ্যাপ্টারটা শেষ করি। জনপ্রতিনিধিদের মধ্যে আপনি ফিগারটা দেখলে বাংলাদেশের মানুষ বুঝবে যে গণতন্ত্র কোথায় নিয়ে ঠেকিয়েছে বর্তমান। ভাই বলেছেন গণতান্ত্রিক সরকার, অদ্ভুত গণতান্ত্রিক পার্লামেন্টও বটে, বিরোধী দল সরকারেও আছে, বিরোধী দলেও আছে। বা পৃথিবীর ইতিহাসে এরকম ডেমোক্রেসি, ভাই অত্যন্ত শিক্ষিত মানুষ, আগে কথা বলেছি, এরকম কোথাও আছে বলে আসছে। 4জন সিটি কর্পোরেশনের মেয়র বর্তমানে বরখাস্ত। এই দু একদিন আগে বোধহয় খুলনার যিনি মেয়র, দীর্ঘদিন পর তাও বসতে পারবে না চেয়ারে বসতে পারছে 21 জন পৌর মেয়র। আমি ভাইয়ের কাছে অনুরোধ করব, উনি যেহেতু এই সমিতির সভাপতি, এই সে হাস্যকর অভিযোগে যেসব মেয়র সাহেবদের যে দলের হোক এখন চেয়ারে বসতে দেওয়া হচ্ছে না, এটা জনগণের সেন্টিমেন্ট, জনগণের ভোটাধিকার, জনগণের মানবাধিকারের প্রতি চরম অবমাননা। আমি আশা করব ভাই এই বিষয়টি নিয়ে ফাইট করবে। 44 জন কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান 47 জন, ভাইস চেয়ারম্যান 58 জন, তারপরে ইউপি চেয়ারম্যান 86 জন এবং মেম্বার আছে 54 জন। এই ফিগার আরও 100 জন মামলা, এই প্রায় 314 জন, আরও প্রায় 100 জনের বিরুদ্ধে মানে মামলা। এবং এই যাদের ফিগার আমি বললাম এবং যারা মামলায় জিতেও আসছেন, তারা যে লোকাল সন্ত্রাসী আছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা রয়েছে, তাদের কারণে কিন্তু চেয়ারে বসতে পারে না। এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। আচ্ছা জি, আমি এই জায়গা ওনার সাথে একমত পোষণ করব না। আমি আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমি নির্বাচিত মেয়র নৌকো প্রতীক নিয়ে, আমার বিরুদ্ধে 3টে মামলা, সেই মামলার কারণে এই সরকার আমাকে সাময়িকভাবে বরখাস্ত করে। আমিও কিন্তু হাইকোর্টে আশ্রয় নিয়ে সেটাকে প্রত্যাহার করি। আবার সরকার আমার এই জামিনটা নিয়ে কিন্তু আবার সরকার অ্যাপিলেট ডিভিশনে আপিল করেছে। আইনের চোখে, আইনের মধ্য থেকে এই সরকার পরিচালিত হচ্ছে, আমি তার প্রমাণ। তাহলে আমাকে ওনার যে ইগুলি সেটা। আর নির্বাচন কারচুপি উনি বলেছেন, বগুড়ার মেয়র মাহবুব, তিনি বিএনপির সভাপতি, উনি জিতলেন কেমনে? পঞ্চগড়ের মেয়র বিএনপির সেক্রেটারি, উনি কেমনে জিতলেন? যদি ভোট কারচুপি হয় তাহলে এই স্বতন্ত্র দিনাজপুর, এই পঞ্চগড়, এই বগুড়া
এটা তো আমি বলেছি, যেখানে আওয়ামী লীগের কোন্দল রয়েছে, কোনো ফাঁক ফোকরে হকজের একজন বেরিয়ে গেছেন, কিন্তু তিনি কিন্তু আর থাকতে পারছেন না ওই চেয়ারে, তাকে বরখাস্ত করা হচ্ছে বা এলাকা ছাড়া করা হচ্ছে। একটু বাতিল সাহেব, জি প্লিজ। তাহলে আপনি একটা জিনিস, আমরা যে লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন, আমরা দেখি আইনের সাথে সাংঘর্ষিক এই গভর্নমেন্ট যেন কোনো পরিপত্র জারি না করে। বিএনপি গভর্নমেন্টের আমলে 14টি মামলা আমি করেছি, আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে। আপনি কি বাদী হয়ে করেছেন না না আপনার বিরুদ্ধে করেছেন? না না, বাদী হয়ে করেছি। আইনের সাংঘর্ষিক আইন তৈরি করলেই বর্তমান সরকার পৌরসভার আইনের 131টি অনুচ্ছেদ এবং সংবিধান বিরোধী কোনো আইন তৈরি করলে আমরা অবশ্যই সেই আইন বিরুদ্ধে মামলা করার মানসিকতা আমাদের মধ্যে আছে। সেই কারণেই তো বাংলাদেশ পৌরসভা সমিতি। কিন্তু একটি অভিযোগ যেটা ইলিয়াস খান করলেন, যে নির্বাচিত মেয়রদের বিরুদ্ধে নানা রাজনৈতিক মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে এই বিরোধী দলীয়। অভিযোগ যদি প্রমাণিত না হয়, তাহলে আমি যেমন আমার দায়িত্ব পালন করতেছি, বিএনপির যারা নির্বাচিত তারা সেভাবেই পালন করবে, পালনের কোনো বাধা নাই। কারণ আমরা হাইকোর্টে মামলা করেছি, আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, আমরা বলেছি যে নিয়োগকারী কর্তৃপক্ষ জনগণ। আমি আমার প্রথম আলোচনায় আপনাকে একই কথা বলেছি যে নিয়োগকারী কর্তৃপক্ষ জনগণ, সেই জনগণই আমাদের বরখাস্ত করতে পারে নির্বাচনের মাধ্যমে। অথবা জনগণ তো নির্বাচনে পার্টিসিপেট করেনি, তারা ভোট দিতে পারে না। আপনি তো অংশগ্রহণ করেছেন, আপনি প্রমাণ করতে পারবেন না। আমি তো আপনাকে প্রমাণ করে দিলাম যে আমার 327টি পৌরসভা নির্বাচন, এই নির্বাচনে আপনার বিএনপি নির্বাচিত হয়েছে, এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে, এই নির্বাচনে কোনো জায়গার কোনো মেয়র, ধানের মেয়র আমাকে বললো না যে আমার ভাই ভোট কেটে নিল, আপনি একটু দেখেন অ্যাজ এ মেয়র প্রেসিডেন্ট হিসেবে। তাহলে আপনার কাছে এই ধরনের স্পেসিফিক অভিযোগ যদি থাকে, আপনি কয়টা মামলা করেছেন সেই নির্বাচনের বিরুদ্ধে? এটা মামলা করা তো কোনো সুযোগ আছে? তো মামলা করতে যেতেই তো দিবেন কেন? মামলা করতে দিতে এলাকায় থাকতে পারে। আমি আমার নিজের কথাই তো ভোটে জিতে আমি কিন্তু আমার নিজের কথা বললাম যে সরকার, এই সরকারও কিন্তু আমাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। আমি সেই বরখাস্তের এগেইনস্টে হাইকোর্টে মামলা করেছি, মামলা করে সেই বরখাস্ত স্থগিত করেছে। আমরা যদি আপনার সংবিধান সম্মত একটু জানতে চাই, বলেন, যে যেখানে বিএনপির কোনো প্রার্থী নাই বা বিরোধী দলের কোনো প্রার্থী নাই এবং প্রার্থী থাকারও কোনো সুযোগ নাই, থাকলেও নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে আওয়ামী লীগ কি এরকম কোনো ভালো প্রার্থী দেওয়ার কোনো তাগিদ অনুভব করবে কি না? কারণ আমরা জানি যে এই জেলা পরিষদের একটি নিজস্ব তহবিল থেকে বেশ আয় আছে, আবার সরকারের উন্নয়ন বরাদ্দেও তারা একটা মোটা অঙ্কের বরাদ্দ তারা পান। সুতরাং সৎ, যোগ্য, ভালো মানুষ জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়াটা যদি পায়, তাহলে জনগণের জন্য স্থানীয় উন্নয়নে সে সবচেয়ে বেশি ভালো ভূমিকা রাখতে পারবে। আপনি কি বলেন? আপনারা তো দুইজনই সাংবাদিক এবং ব্যাপক জ্ঞানের অধিকারী। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। আপনারা দুইজন কি বলতে পারবেন যে সরকারের বাজেটে, সরকারের আয়ে কত টাকা লোকাল গভর্নমেন্ট পায়? গত 5 বছরে 2000, যদি ভুল না করে থাকি, 2300 বা 350 কোটি টাকা বরাদ্দ ছিল গত 5 বছরে। সেটি বেশি বড় ফিগার না আমার মনে হয়। 2014-15 সালে 5 বছরে 2337 কোটি টাকা বরাদ্দ ছিল। এই জায়গায় একটু ফ্রি কথা বলে দিই। সরকারের আয় এবং স্থানীয়ভাবে কিন্তু স্থানীয় উৎস থেকেও কিন্তু জেলা পরিষদ, সরকারের আয় দুই প্রকার। একটা বোর্ড অফ রেভিনিউর আয় এই অর্থ বছরে করবে 2,03,000 কোটি টাকা, আর একটা হলো নন ট্যাক্স রেভিনিউ খাতের আয়, সেই পরিমাণ হলো 39,000 কোটি টাকা। এই দুটো মিলে সরকার আয় হলো 2,42,000 কোটি টাকা। এই 2,42,000 কোটি টাকা বিভাজন অনলি 1,500 কোটি টাকা আমরা টোটাল লোকাল গভর্নমেন্ট পাই। কিন্তু আমি যে তথ্যটা আমি এখানে উল্লেখ করলাম, আমি এক মিনিট শুধু বলি কেন বলতেছি। আর যা হয় প্রজেক্টের অনুকূলে 1,10,000 কোটি টাকা আপনার উন্নয়ন বাজেট। আমার মূল 1,10,000 কোটি টাকা, 1,10,000 কোটি টাকা আপনার 65,000 জনপ্রতিনিধি আমরা থোক বরাদ্দের টাকা পাই 1,500 কোটি টাকা।
8 টাকা কারা খরচ করে? এলজিটি করে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার করে, তারপরে আপনার ফ্যাসিলিটিস করে। আপনাদের কিন্তু এটা বুঝতেই হবে। আমরা লোকাল গভর্নমেন্ট যদি চিন্তা করি যে 16 কোটি মানুষের সেবা দিই, আমরা গভর্নমেন্টকে বলবো তোমার আর্থিক বিভাজনটা সঠিক পথে কিভাবে নেওয়া যায়, অ্যাডভোকেসি করবো। না ঠিক আছে, তাহলে আমরা যদি দেখেন নন ট্যাক্স রেভিনিউ খাতের টাকাটা যদি আমরা লোকাল গভর্নমেন্ট বাজেটে নিয়ে যেতে পারি, বোর্ড অফ রেভিনিউ টাকা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে, তাহলে দেখবেন যে আপনি 5 বছর বলতেছেন যে 300 কোটি টাকা, 64 জেলায় 5 বছর 300 কোটি টাকা, না 2000 কোটি টাকা বোধ হয় না, 2337 কোটি টাকা। আমি 2014-15 অর্থ বছরে 2337 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। আমরা ওই আলোচনা যাই। আমার মূল আলোচনা ছিল যে এই যে যেটা আপনি বিশাল অঙ্কেই যদি বা ক্ষুদ্র অঙ্ক যাই বলি না কেন, আমরা ওই স্ট্যাটিস্টিক্সে না গিয়ে যদি আমার মূল আলোচনা ছিল যদি যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, যেখানে একটি একতরফা নির্বাচন হবে, সেখানে ভালো প্রতিদ্বন্দ্বিতা নাই এই কথা তো বলতে পারেন না। না, অপেক্ষা করুন, আমি শেষ করি। সেখানে কোনো ভালো প্রার্থী দেওয়ার তাগিদ অনুভব করবে কিনা, আপনার কথা শুনেছি। আমি একটু ইলিয়াস খানের কাছে যাই। না, আমি এই জায়গায় বলবো যে আমি প্রার্থী 30 তারিখে 1 তারিখে জমা দিবে না, গত শুক্রবার কিন্তু প্রার্থী ঘোষণা হয়ে গেছে। এটা দল সমর্থিত প্রার্থীর ঘোষণা হয়েছে। হ্যাঁ, দল সমর্থিত, দলীয় প্রতীকের কিন্তু কোনো প্রার্থী থাকবে না। আগে অপেক্ষা করুন, এই নির্বাচনে কারা কারা প্রার্থী হয় তাদের জীবনীটা লেখেন আপনারা, তাদের অবস্থানটা লেখেন। খুব বেশি প্রার্থী হওয়ার দলীয় আওয়ামী লীগ যে গত শুক্রবার যে দলীয় প্রার্থী ঘোষণা করেছে, আমাদের বিশ্বাস যে হ্যাঁ জামালপুর, তারপরে কুড়িগ্রাম সহ কয়েকটা জায়গায় দলীয় কিন্তু ভোটার বেশি। না সেটা ঠিক আছে। আপনি আমার পাবনা জেলায় 72 জন হলো আপনার জনপ্রতিনিধি না, মানে দলীয় প্রতীকে, হয় বিএনপি না হয় আওয়ামী লীগ। একটা জেলা হেডকোয়ার্টারে টোটাল দলীয় প্রতীকে নির্বাচিত টোটাল 80-র উপরে যায় নাই, ভোট হলো 1200, মেম্বাররা নির্দলীয়। অতএব আপনার এই জেলা পরিষদ নির্বাচনটা হলো দলীয় সমর্থিত প্রার্থী। এখানে বিএনপি দাঁড়াতে পারে, বিএনপি দাঁড়াবে না আমি এটা বলতে পারি না। আচ্ছা, আমি যে কথাটা বলেছিলাম যে এরকম একটি গুরুত্বপূর্ণ জেলা পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, এবং যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই সেহেতু আওয়ামী লীগের তরফ থেকে কিন্তু খুব ভালো ক্যান্ডিডেট দেওয়ার মতন কোনো তাগিদও তাদের নাই। যেহেতু তার প্রতিদ্বন্দ্বিতা নাই, সেহেতু উনি জানতেন একটা প্রার্থী দিলে পাস নিশ্চিত। সেক্ষেত্রে জনগণের সুফল পাওয়ার আশা কতটুকু? সেই সংস্কৃতি তো বাংলাদেশে নেই। একটি বিখ্যাত কথা আছে আমার এক শিক্ষকের, যে মানুষ প্রশংসা করে সিংহের, পছন্দ করে গাধা। যে প্রার্থী যে পাওয়ারফুল এলাকায় নেতা আসে তাকে যত বেশি তেল দিতে পারবে, তার যোগ্যতা থাকুক আর না থাকুক, তাকেই কিন্তু নমিনেশনটা দেওয়া হবে। আর যিনি বুক ফুলিয়ে কথা বলবেন, রাজনীতি নিয়ে সত্য কথা বলবেন, মাস্তানি, লুটতরাজ এসবের বিরুদ্ধে কথা বলবেন, তাকে তো নমিনেশন দেওয়া হবে না। এটা দিবালোকের মতো স্পষ্ট। কারণ এই যে জেলা পরিষদ নির্বাচন, আপনি খুব বলছেন যে গুরুত্বপূর্ণ নির্বাচন, যদিও এর ন্যূনতম গুরুত্ব আছে কিনা সে বিষয়ে আমি সন্দিহান। কারণ না, জেলা পরিষদ নির্বাচন তো অবশ্যই লোকাল বডির জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। গুরুত্বপূর্ণ ওই অর্থে যে এটি একটি বড় বডি, বাট এতে মাস পিপুলের কোনো অংশগ্রহণ নেই বাংলাদেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে। তো যে কথাটা আমি বলছিলাম, ভালো লোক এখানে নমিনেশন পাওয়া আমি মনে করি খুব টাফ হয়ে যাবে। এবং আপনি তো নিশ্চয়ই এটা স্ক্রুটিনি করে এসছে, এই অর্থে যাকে এমপিতে নমিনেশন দেওয়া যায়নি, একজন নেতা দাবিদার ছিলেন, তাকে এখানে বসানো হচ্ছে। বাট খুব সজ্জন, ভালো, অনেস্ট লোক বসানোর সুযোগ এখানে কম বলে আমি মনে করি। এবং যে কথাটি বলেছি যে নেতাকে যে বেশি যত ম্যানেজ করে, প্রত্যেকটা এলাকায় তো একজন নেতা আছে যার কেন্দ্রের সাথে বড় লিঙ্ক আছে, সেই নেতাকে যিনি ম্যানেজ করতে পারেন, তার যোগ্যতা থাকুক আর না থাকুক, মূলত নমিনেশন তিনিই পাবেন। আর যে লোক ভালো শিক্ষিত, মানবিকতা বোধ আছে, অনেস্ট, সেসব লোক তো এমন জায়গায় দেখা যায় যে এমন নেতার সেন্ট্রালে যোগাযোগ আছে যে নেতার নিজেরই নেতৃত্ব দেওয়ার গুণাবলী নেই, কিন্তু যে কোনোভাবে হোক, আত্মীয়তার সূত্রে হোক বা অন্যভাবে হোক, সেন্ট্রালে ভালো যোগাযোগ আছে, তার কাছে ছুটে যাবে, তার কাছে তার যিনি তোষামত করবেন তাকেই তিনি নমিনেশন। সময় আছে, আপনি একদম সংক্ষেপে বলবেন। সঠিক একটি কথা বলেছে, একেবারে সংক্ষিপ্ত বলেছে যে শিক্ষিত মানুষ, দেখেন
আমাদের এই বাংলাদেশে যারা জ্ঞানী গুণী মানুষ ওনারাও কিন্তু 100বার সিদ্ধান্ত নিয়েছে -2 ফর্মুলা নিছিল না, যে খালেদা জিয়াও চায় না, শেখ হাসিনাকে চায় না। আমার দেশেরও তৎকালীন মানুষগুলো বলতো যে অতি বড় বিদ্যাপতি সিদ্ধিত নিপুণ কোনো গুণ নাই তার কপালে আগুন। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হওয়ার কারণে কিন্তু ওই জ্ঞানীদের মানুষের কিন্তু কপালে আগুনই লেগে গেছে। কোন এটাই প্রমাণিত। আচ্ছা, আমরা অতি বড় বিদ্যাপতি সিদ্ধিত নিপুণ কোনো গুণ নাই তার কপালে আগুন। জি, যে কপালের আগুনের জ্ঞানী মানুষগুলি বললো ইলিয়াস খান সাহেব যে কথাটি বলেছেন সেইটা কিন্তু বলল না। শিক্ষিত স্বশিক্ষিত আপনি দেখবেন সমাজের মানুষের কে কাজ করে, কর্মী নির্ভর দল কে করে, কর্মী নির্ভর দল করে কিনা, কর্মীর মূল্যায়নে নমিনেশন হয়েছে কিনা, এই বিষয়ে আপনারা একটু সচেতন। কর্মীর মূল্যায়নে যদি আপনি উদাহরণ দেন, কাঞ্চন ভাই একটু আগে বলেছেন, আমরা যেমন এই নারায়ণগঞ্জের 3 জনের নাম পাঠানো হয়েছিল মেয়র প্রার্থী হিসেবে, তাদের তো নমিনেশন দেওয়া হয়নি। তারা তো তৃণমূল থেকে প্রার্থী এসেছিলেন। সেলিনা তাইবি তিনি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরাও তাকে পছন্দ করি অনেকেই দলমত নির্বিশেষে, কিন্তু তার নাম তো এখানে আসেনি। তাকে বাদ দিয়ে তো যে 3 জনের নাম পাঠানো হয়েছিল এর একজন বোধহয় এখন হাসপাতালে, আনোয়ার হোসেন সাহেব নারায়ণগঞ্জে, যিনি দলীয় বিবেচনা হয়তো দলীয় সিদ্ধান্ত নানা কিছু বিবেচনা করে দল থেকে বলা হয়েছে, তৃণমূল থেকে নাম পাঠাবে। মনে করেন যে আইবির যোগ্যতা নাই, সেটা তো আমি বললাম। আপনি যেটা আবার বললেন, আপনি আবার যেটি বললেন যে এটা বিবেচনা করার জন্য তো সেন্ট্রাল কমিটি, তৃণমূলের কথা সবসময় বাস্তবায়িত, সেই জন্য আমি বললাম তৃণমূলের ধরুন একজন অনেস্ট নেতা আছে, যে কথাটা আমি আগেও বলেছি, আবার রিপিট করি, কিন্তু তিনি সুপিরিয়র নেতা। এই আলোচনা দীর্ঘ আলোচনা, সময় একেবারেই নাই। এই আলোচনাই তো প্রমাণ করে যে সেন্ট্রাল আওয়ামী লীগের যারা দায়িত্ব পালন করতেছে তারাই সঠিক সিদ্ধান্ত নিয়ে দলীয় সিদ্ধান্ত, মানে সঠিক সিদ্ধান্তটা তারা দিবেন। এটা প্রমাণ আমার বেলায়, এটা প্রমাণ। আমাদের শেষ করতে হবে। দর্শক, আপনারা শুনলেন আলোচনা। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।